একদিন জানকী যখন হলে বসে টিভি দেখছিল তখন টিভিতে একটা মডেলের ড্রেস ওর খুব পছন্দ হয়। ওয়াও, এই ড্রেসটা কি সুন্দর, আর এই ড্রেসটা পরে নায়িকাটাকে কি সুন্দর লাগছে। যদি আমি এই ড্রেসটা পরতে পারতাম মানে আমিও পরবো, কে আটকাবে আমাকে। শোন জানকী, পোশাক পরার কোনো বয়স থাকে না, যখনই চোখ খুলবে তখনই সকাল। জানকী যখনই রাস্তাঘাটে কোনো মডার্ন ড্রেস পরা মেয়েকে দেখত তখনই ওর ইচ্ছে হতো ওই ড্রেস পরার, আর তাই সে ঠিক করলো এবার থেকে ও মডার্ন ড্রেস পরবে। সে টিভি থেকে ওই মডেলের ড্রেসটার ছবি তোলে, আর পরের দিন সে মার্কেটে গিয়ে কাপড় কিনে নিয়ে আসে, আর টেলারের কাছে গিয়ে ঠিক ওই রকমই মডার্ন ড্রেস বানিয়ে দিতে বলে। ও টেলার, শোনো, ঠিক করে কিন্তু গাউনটা বানিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, অবশ্যই। উনি ওখান থেকে চলে যেতেই টেলার বলে উঠল, কি জানি আজকালকার এই মহিলাদের কি হয়েছে, ফ্যাশনের নামে আজকাল যা খুশি তাই পরে নিচ্ছে, নিজের বয়সের কোনো খেয়াল নেই, শুধু ঘোমটার ভেতর খ্যামটা নাচ। ওই দিন থেকে উনি মডার্ন ড্রেস পরতে লাগলেন। কিরে বাবা অঙ্কুর, এখন তোর মাকে মডার্ন লাগছে তো বল। এই দেখে ওর ছেলেও হাসতে লাগলো। এইভাবেই কিছুদিন কেটে গেলে জানকীর ছেলে রাহুলের বিয়ে রূপালীর সাথে হয়ে গেল। নিজের শাশুড়ির মডার্ন পোশাক দেখে রূপালীও অবাক ছিল। বৌমা, এই টপটা দেখো, ভালো লাগছে না? এটাকে ক্রপ টপ বলে। আজকে আমি আমার বান্ধবীর সাথে মার্কেটে গেছিলাম, ওখান থেকে এনেছি। মা, এই টপটা খুব ছোট না? আমার ছোট বোনও তো এত ছোট টপ পরে না। আরে বৌমা, তুমি তো শাড়ি আর সালোয়ার পরা মেয়ে, তুমি কি করে জানবে আজকের ফ্যাশন? এই শুনে রূপালী চুপ করে যায়। এইভাবেই কিছুদিন কেটে গেলে হঠাৎ একদিন গ্রাম থেকে হরিকাকার ফোন আসে। আরে বাবা অঙ্কুর, কেমন আছো? আমি তোমাকে এটা বলার জন্য ফোন করেছিলাম যে সামনের সপ্তাহে আমার মেয়ে বিয়ে, বুঝলে? তাই তোমাদের সবাইকে কিন্তু সপরিবারে আসতে হবে, আর জানকী বোনকেও নিয়ে এসো। গ্রামের মেয়েকে গ্রামটা একবার দেখে যেতে বলো, প্রায় 1 যুগ হয়ে গেল ও গ্রামে আসে না। কাকা, এ তো খুব আনন্দের খবর, আমি আজই অফিসে গিয়ে ছুটির জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি, আমরা সবাই পিঙ্কির বিয়েতে যাব কাকা। সন্ধেবেলা অঙ্কুর তার মাকেই কথাটা বলে। কি, গ্রামেতে বিয়ে ওই হরির মেয়েটার? তবে তো আমাকে অনেকগুলো শপিং করতে হবে, আর তার সাথে স্যান্ডেল আর জুয়েলারিও কিনতে হবে। ঠিক আছে মা, এই নাও 50,000 টাকা, নিজের পছন্দ মতো কোনো জামা কাপড় কিনে নিও, আর রূপালীকেও ওর পছন্দ মতো কিছু কিনে দিও। পরের দিন জানকী রূপালীকে নিয়ে শপিংয়ে যায়, যেখানে রূপালী নিজের জন্য কিছু শাড়ি আর সালোয়ার স্যুট পছন্দ করে। কিন্তু জানকী ভাবতেই থাকে, বিয়েতে তো শাড়ি গাউন সবাই পরে, কিন্তু আমি এমন কি পরবো যাতে সবার নজর আমার দিকে থাকে? যাই হোক, আমাকে অন্য কিছু একটা পরতেই হবে। এই বলে জানকী তার বৌমাকে বাড়িতে পাঠিয়ে দেয় আর নিজে শপিং করতে থাকে। তখনই ওর নজর যায় একটা শর্ট ড্রেসের ওপর। বাহ, এই ড্রেসটা কিন্তু দারুণ, এটা পরলে বিয়েতে আমাকে একদম টপ হিরোইন লাগবে। বিয়েতে তো সবাই শাড়ি সালোয়ারই পরে, কিন্তু আমার মতো এরকম শর্ট ড্রেস মনে হয় না কেউ পরবে বলে, আর তার সাথে এই হাই হিল, উফ, আমাকে যা লাগবে না। আর তবেই তো গ্রামবাসীরা জানবে যে আমি শহর থেকে এসেছি। এই ভেবে জানকী নিজের জন্য শর্ট ড্রেস নিয়ে নেয়। এর ঠিক 3 দিন পর সবাই শহর থেকে গ্রামে চলে আসে। সবাই জানকীকে দেখে অবাক ছিল। দেখো, সবাই আমাকে কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে, তার মানে আমাকে দেখতে একদম ফার্স্ট ক্লাস লাগছে। মা, এই আপনি কি পরেছেন? সবাই তো আপনাকে নিয়ে মজা করছে। চুপ করো তো বৌমা, আমার তোমার মতো শাড়ি পরে সেকেলে হবার কোনো শখ নেই। আমাকে তো বাবা মডার্ন দেখাতে হবে। আর শোনো বৌমা, আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি আমাকে হিংসে করো, কারণ তোমার থেকে তোমার শাশুড়িকে দেখতে বেশি মডার্ন লাগে। এই বলে জানকী গ্রামে ঘুরতে বেরিয়ে যায়, আর গ্রামের পুরুষ আর মহিলারা ওকে দেখে নানান কথা বলতে থাকে। ই বাবা, এই কি পোশাক পরেছে, এর একটু লজ্জা শরম নেই। ওর লজ্জা থাকলে কি আর এরকম রুমালের মতো ড্রেস পরে ঘুরে বেড়াতে পারতো? শহরে গিয়ে জানকীটা না যাচ্ছে তাই হয়ে গেছে। জানকী ওদের এইসব কথা শুনছিল, কিন্তু সব কথা ইগনোর করে সে ওখান থেকে চলে গেল। সে প্রত্যেক দিনই ওই রকম কাপড় পরেই গ্রামে ঘুরে বেড়াতো। লোকেদের কথা জানকীর কানে না ঢুকলেও রূপালী এসব নিয়ে একটু চিন্তিত ছিল। শোনো না, আমার এসব নিয়ে না খুব চিন্তা হচ্ছে। মা না আবার ওর বিয়েতে এইসব পোশাক পরে, তাহলে যে সবার সামনে আমাদের নাক কাটা যাবে, কি যে হবে। না, আমার বিশ্বাস মা ওই দিন ওরকম কিছু পরবেন না।
এরপর আসে পিঙ্কির বিয়ের দিন, যেখানে সবাই শাড়ি আর সালোয়ার পরেছিল, এমনকি ওর বৌমাও শাড়ি পরেছিল। আর সেখানে জানকী একটা শর্ট ড্রেস, হাই হিল আর চোখে কালো চশমা দিয়ে উপস্থিত হয়, আর মনে মনে ভাবতে থাকে, এই পার্টিতে তো আমাকে সবার থেকে আলাদা লাগছে, দেখো কিরকম সবাই শাড়ি পরে এসেছে। তখনই হরি অঙ্কুরকে বলল, বাবা, তোর মায় কিরকমের জামা কাপড় পরেছে। রূপালী বৌমা, অন্তত তুমি তো কিছু বোঝাও তোমার শাশুড়িকে। এ কি? এই শুনে অঙ্কুরের খুব রাগ হয়, আর সে মাকে গিয়ে বলে, মা, অন্তত আজকের দিনে তুমি একটু আমার সম্মানের খেয়াল করতে। এ কি রকমের জামা কাপড় পরে চলে এসেছো তুমি? চুপ কর, তুই কিচ্ছু বুঝিস না এসব ফ্যাশনের ব্যাপারে। আজকাল এসব কাপড়েরই যুগ, আর তোর মা শহর থেকে এসেছে, কোনো গ্রাম থেকে নয়। মা, এই ধরনের কাপড় পরতে কোনো সমস্যা নেই, কিন্তু কাপড় পরতে হয় পরিবেশ অনুযায়ী। বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছ। জামা কাপড় দিয়ে কেউ মডার্ন হয় না, মডার্ন হয় নিজের চিন্তাধারা দিয়ে। তাই বোন, জানো কি, তোমার যা খুশি তাই তুমি পড়তে পারো না। অন্তত একটু সমাজের খেয়াল তো করো। তোমার ছেলে বউ আছে, ওদের একটু খেয়াল করো। ওদের এইসব কথা শুনে জানকী নিজের ভুল বুঝতে পারে, আর ও শাড়ি পরে আসে, আর খুশি মনে বিয়ের সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আর এখন থেকে ও মডার্ন কাপড় ছেড়ে দিয়ে নিজের বয়স অনুযায়ী কাপড় পরা শুরু করে দেয়। সাবিত্রী দেবী হাতে বরণডালা নিয়ে দুই বৌমাকে বরণ করছিল। বৌমারা, এবার তাড়াতাড়ি করে কলসিটা পা দিয়ে ফেলে ঘরে চলে এসো। কি মা, এক কামরার ঘর, আপনি জানেন না যে আমি কত বড়লোক বাড়ির মেয়ে, আর আমার মা বাবা কত পণ দিয়েছে, এসব জিনিসপত্র আমি কোথায় রাখবো? আরে বড় ঘর দিয়ে কি হবে, সবাইকে তো একসাথে মিলেমিশে এখানেই থাকতে হবে, তাই না? উফ, সত্যি বাবা, এই ভিখিরিরা কি করে বুঝবে যে বড় ঘরের কি দরকার? এই রোহন, তুমি একটা কাজ করো তো, সমস্ত জিনিসপত্র আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। যখন আমরা বড় ঘর নেব তখন সব আনিয়ে নেব। আপাতত বিছানাটা একটু অ্যাডজাস্ট করে দাও। এরপর সাবিত্রী দেবীর ছোট বৌমা অঙ্কিতা বেডটা নিজের দিকে সরিয়ে নিয়ে তাতে শুয়ে আরাম করতে থাকে। অন্যদিকে বড় বৌমা রেখা তার স্বামী আর শাশুড়িকে নিয়ে মেঝেতেই মাদুর পেতে শুয়ে পড়ল। বিনোদ, আমাকে ক্ষমা করে দিও যে আমার পরিবার তোমাকে কিছুই দিতে পারেনি। তা আমি কোন দেশের রাজা শুনি? আর আমি সবকিছু নিজের পরিশ্রমে করতে চাই, পণের টাকায় নয়। ওদের দুজনের কথা অঙ্কিতা আর রোহন বিছানায় শুয়ে শুনে নিল, আর অঙ্কিতা বলল, এসছে আমাদের কথা শোনাতে। দাদা, আপনি কিন্তু 1 টাকাও রোজগার করেন না, তাই মেঝেতে শুয়ে আছেন। আরে ছোট বৌমা, তুমি কেন রাগ করছো? ও তো এমনিই বলছিল। থাকমা, আমি সব জানি যে দাদা কি বোঝাতে চেয়েছে। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। যেখানে ছোট ভাই তার বউকে নিয়ে বিছানায় শুতো, সেখানে বড় ভাই তার বউকে নিয়ে মেঝেতে শুতো। কিছুদিন পর বর্ষাকাল শুরু হলে ওদের ছাদ থেকে জল পড়াও শুরু হয়ে যায়। এসব কি হচ্ছে রোহন? তোমার বাড়ির ছাদ থেকে জল পড়ছে কেন রোহন? বৌমা, তোমাকে আমি বলেছিলাম না যে আমাদের বাড়িটা খুব পুরনো, তাই বর্ষাকালে এরকম ছাদ দিয়ে জল পড়ে। মা, আমার দিকের মাদুরটাও যে ভিজে গেছে, এভাবে তো ঘুমোতে পারবো না। বৌমা, তুমি আমার দিকে এসে শুয়ে পড়ো, এদিকটা শুকনো আছে। বা মা, নিজের গরিব বউর ওপর তো খুব ভালোবাসা দেখছি, আর বড়লোক বউর ওপর এত ঘৃণা, যেখানে একই ঘরে থাকি। ছোট বৌমা, তুমি তো বিছানায় শুয়েছিলে, তাই আমি বড় বৌমাকে বললাম। এই শোনো, কাল সকাল হতেই আমাদের দিকের ছাদ আর দেওয়ালটা সারাই করে নিও, বুঝলে? যেমন তেমন ভাবে সেই দিন রাতে ওরা সবাই ঘুমিয়ে পড়ল। পরের দিন অঙ্কিতা নিজের ভাগের দেওয়াল আর ছাদ সারাই করে নিল, আর তাতে কালারও করে নিল। ছোট বৌমা, তুমি যখন কাজই করালে তখন পুরো ছাদটাই তো ঠিক করিয়ে নিতে পারতে। টাকা কি গাছে ফলে? আমার স্বামী সারাদিন কষ্ট করে টাকা রোজগার করে, আর সেই টাকা তোমাদের উপর খরচ করবো আমি? থাক মা, তুমি ওকে কিছু বলো না। ওর কথা শুনে বুঝতে পারছি যে ও গরিব লোকেদের খুব ঘৃণা করে। ছেড়ে দাও মা। পরের দিন আবার বৃষ্টি শুরু হলো। রাত্রিবেলা ছোট যা অঙ্কিতা তো খুব ভালোভাবেই ঘুমালো, কিন্তু বড় জায়ের দিকে জল পড়াতে সে ভালো করে ঘুমাতে পারল না। শোনো না, ছাদ থেকে জল পড়ার জন্য বেশি জল তো এদিকেই আসছে, এভাবে যে ঘুমানো যাবে না। তুমি চিন্তা করো না, আমি কাল কিছু একটা করছি। পরের দিন অঙ্কিতা তার গরিব বড় জাকে নিয়ে মজা করতে লাগলো। ও আমার গরিব যা, দেখে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। চোখটা লাল কেন গো? মনে হচ্ছে রাতে ঘুমটা ঠিক মতো হয়নি। আমারও হয়নি গো, আসলে খুব গরম ছিল তো।
যাই হোক, কোনো ব্যাপার না। আমি একটা ফোন করব আর আমার মা বাবা ঝটপট একটা এসি এখানে পাঠিয়ে দেবে। অঙ্কিতা এটাই করলো। নিজের মাকে ফোন করে ও নিজের ঘরে এসি লাগিয়ে নিল। কিন্তু একটা ঘরে এসি লাগানোর ফলে সবাই এসির ঠান্ডা হাওয়া পেতে লাগলো। আর এই ব্যাপারটাই অঙ্কিতা একেবারেই সহ্য করতে পারল না। এই শোনো, এসি আমি নিজের জন্য লাগিয়েছি নাকি গরিব যাকে হাওয়া খাওয়ার জন্য? তা তুমি বলো ডার্লিং, যে তুমি কি চাও? কিছু কাপড় কিনে নিয়ে এসো, দিয়ে ঘরের মাঝ বরাবর টাঙিয়ে দাও, যাতে এসির হাওয়া ওইদিকে না যায়। অঙ্কিতা তার গরিব যাকে এতই ঘৃণা করত যে এসির হাওয়াটুকু তার গায়ে লাগতে দেবে না। আর অন্যদিকে গরিব বড় যা সারাদিন পরিশ্রম করত, আর রাত্রিবেলা নয় গরম নয় বৃষ্টির জন্য সে ভালোভাবে ঘুমোতেও পারত না। রোহন শোনো, তুমি আজকেই মিস্ত্রি ডেকে আনো। আমি আমাদের দিকের পাঁচিলটা আজকেই তুলিয়ে নেব, যাতে ওই দিককার জল এদিকে না আসে। রোজকার এই জল নিয়ে যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না। বৌমা, কোনো গরিবকে এতটাও বিরক্ত করো না। শুনুন মা, আপনি না চুপই থাকুন। রোহন শোনো না, আমার না আজকে খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, আমার আর তোমার জন্য নিয়ে এসো না। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর সন্ধেবেলা খুব জোরে বৃষ্টি নামে, আর বৃষ্টির জলে উনুন ভিজে গেলে গরিব বউ রাতে রান্না করতে পারে না, তাই ওরা তিনজনেই না খেয়ে ঘুমায়। এই দেখে ছোট বউ বলল, গরিব লোকেদের সাথে এরকমই হয়। ছোট বৌমা থামো এবার, তুমি বড়লোক বলে সবসময় আমাদের মতো গরিবকে অপমান করা ঠিক নয়। এইভাবেই কিছুদিন কেটে গেলে একদিন রোহন বাড়ি ফেরার সময় একটা গর্তে তার পা পড়ে যায়, আর তাতে ওর পায়ে খুব চোট লাগে, আর এখনো বাড়িতে বেড রেস্টেই থাকে। আর তাই ও কাজেও যেতে পারছিল না। তার ফলে অঙ্কিতা এখন অর্থ সংকটে পড়ে। তাই অঙ্কিতা নিজের মাকে ফোন করে তার কাছ থেকে হেল্প চায়। মা দেখো না, যদি কিছু হেল্প করতে পারো। অঙ্কিতা, আমি তো প্রথম থেকেই তোকে বলেছিলাম যে ওই গরিবকে বিয়ে করিস না, তুই তো সে কথা শুনলেই না। কিন্তু তা সত্ত্বেও আমরা তোর অনেক হেল্প করেছি, এখন আর করতে পারবো না। আর তোর বাবার ব্যবসায় অনেক টাকা লস হয়েছে, আর আমাদের কোম্পানি প্রায় বন্ধ হতে চলেছে। কিন্তু মা, এখন তো তোমাদের হেল্পের দরকার, ওর তো চাকরি চলে গেছে। ক্ষমা করে দে মা, আমি আর তোর কোনো হেল্প করতে পারবো না। এই বলে অঙ্কিতার মা ফোন রেখে দিল। আর তখনই অঙ্কিতার ভাসুর কিশোর হাসি মুখে বাড়িতে ঢুকলো। রেখা, মা, একটা সুখবর আছে গো। আমি অনেক বড় চাকরি পেয়ে গেছি, আর ওখানে মাইনেটাও ডবল। আরে বাহ, এটা তো দারুণ সুখবর। এখন আর আমাদের কারোর কথাও শুনতে হবে না, কারো কাছে হাতও পাততে হবে না। বেঁচে থাক বাবা। এই শুনে অঙ্কিতা নিজের ভুল বুঝতে পারে আর সবার কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও, জানি না টাকার অহংকারে আমি তোমাদের কত না অপমান করেছি, কিন্তু এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। কোনো ব্যাপার না অঙ্কিতা, একটা ঘরে 4টে বাসন থাকলে ঠোকাঠুকি তো হবেই। তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই বড় কথা। আর এমনিতেও আমরা সবাই এক ঘরেই থাকি, তাই আমাদের মধ্যে যতই বিবাদ হোক না কেন, বিপদে আমরা একে অপরের পাশেই থাকবো। আর নিজের লোকই তো বিপদে কাজে আসে। আর এইভাবেই পুরো পরিবার এক হয়ে গিয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে। Thanks for watching.